সেই যে পাকিস্তানের সেনাবাহিনী যে আত্মসমর্পণ করলো সেখানে আমাদের স্বাক্ষর নেই কেন? জেনারেল অরোরার আছেন, নিয়াজির আছে, আমরা কই? আমাদের একে খন্দকার সাহেব উকি মারছেন, তাকে একটা চেয়ারও দেওয়া হয়। এই বাংলাদেশের রাষ্ট্রের যে স্বাধীনতা, বাংলাদেশ রাষ্ট্রের যে প্রতিষ্ঠা, এর মধ্য থেকে আজকে এই জায়গায় আমরা এসেছি। যে গুম বাংলাদেশে এই সাম্প্রতিক পাকিস্তান আর্মি গুম করছে 71 সালে, আর শেখ মুজিবুর রহমানের আমলে তো গুম আমাদের সামনেই হয়েছে বলা চলে, রকি বাহিনী। হ্যাঁ, আমাদের বরিশাল শহরে গুম হয়েছে কতগুলো, কিন্তু এই নিয়ে কাজ হয়নি। পশ্চিমা দুনিয়া তারা মানবাধিকারের কথা বেশি জোরে বলে, কিন্তু দেখা যাবে তারাই সবচেয়ে মানবাধিকার লঙ্ঘনে কাজ করে থাকে, মদত দিয়ে থাকে, যেটা আমরা সাম্প্রতিককালে গাজায় দেখেছি, এমনকি বাংলাদেশেও দেখেছি আমরা। এই শেখ হাসিনার ফ্যাসিস্ট 15 বছরের যে শাসনা বলে অনেক আলোচনা শুনেছি এই পশ্চিমা দুনিয়ার লোকদের এখানে আগমন ইত্যাদি। তো যাই হোক, আমি আজকে বলতে চাই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং এই গণ অভ্যুত্থানের পরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে এখানে আপনারা অনেক আলোচনা করছেন, করবেন। আমি পুনরাবৃত্তি করব না, আমি বলবো যে বাংলাদেশের জনগণের মানবাধিকার প্রতিষ্ঠিত হলে বিদ্যমান যে ব্যবস্থা রয়েছে তার উচ্ছেদ করতে হবে। ব্রিটিশ ঔপনিবেশিক আমলের যে আইন, কলোনিয়াল যে লিগাল ফ্রেম এখানে আছে, যে রাষ্ট্র আছে, যে প্রশাসন রয়েছে, যাদের কারো কাছে কোনো জবাবদিহি করতে হয়, জনগণের কাছে তো নয়, সবকিছুই তো লুটেরাদের হাতে, ব্যবসায়ীদের হাতে, অভিজাতদের হাতে। পার্লামেন্ট তাই, প্রশাসন তাই, বিচার বিভাগ পৃথকীকরণ করা হয়েছে, বলা হচ্ছে এটা যে জনগণের হাতে কোনো ক্ষমতা, যতদিন পর্যন্ত বিচার বিভাগ জনগণের কাছে কৈফিয়ত দেবে না, কারণ জনগণ হচ্ছে সার্বভৌম, জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। ফলে এইখানে এসে 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমরা বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশ কিন্তু জনগণের হাতে ক্ষমতা আসেনি। কারণ আমাদের যে ন্যারেটিভ আমরা দেখি মুক্তিযুদ্ধের, কেউ এই প্রশ্ন তোলে না যে আমাদের সেই যে পাকিস্তানের সেনাবাহিনী যে আত্মসমর্পণ করলো সেখানে আমাদের স্বাক্ষর নেই কেন? জেনারেল অরোরার আছেন, নিয়াজির আছে, আমরা কই? আমাদের একে খন্দকার সাহেব উকি মারছেন, তাকে একটা চেয়ারও দেওয়া হয়। এই বাংলাদেশের রাষ্ট্রের যে স্বাধীনতা, বাংলাদেশ রাষ্ট্রের যে প্রতিষ্ঠা, এর মধ্য থেকে আজকে এই জায়গায় আমরা এসেছি। এখানে এক ভাই বলছেন যে গুম বাংলাদেশে এই সাম্প্রতিক পাকিস্তান আর্মি গুম করছে 71 সালে, পাকিস্তান আর্মি করেছে গুম, আমরা তো জানি এগুলো। আর শেখ মুজিবুর রহমানের আমলে তো গুম আমাদের সামনেই হয়েছে বলা চলে, রকি বাহিনী। হ্যাঁ, আমাদের বরিশাল শহরে গুম হয়েছে কতগুলো, কিন্তু এই নিয়ে কাজ হয়নি। আমি মানবাধিকার সংগঠন অধিকারে নাসিরউদ্দিন আলান, আদিল রহমান খান তাদের অনেক সময় বলেছি যে এই ইতিহাসের এই জায়গাটা হচ্ছে, যেমন এই যে ডিসেম্বর মাস, দুদিন পরে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা নিয়ে একটা ন্যারেটিভ দেখবেন জামাত ইসলামের। তো এই মিথ্যা ন্যারেটিভ তো দুদিন পর এই জুলাই নিয়ে হবে, জুলাই নিয়ে কিন্তু এই ন্যারেটিভ হবে, খুব বেশি সময় লাগবে না। যে না, এখনই বলা হচ্ছে যে এই যে হত্যা করেছে রাষ্ট্র জুলাই আগস্টে গত বছরে, যে না এটা বাইরের লোকেরা এসে করেছে, ইতিমধ্যে কিন্তু এটা শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে আপনার। তো ফলে এখানে আমাদের দিক দিয়ে আমরা পরিষ্কার বলতে চাই যে এখানে জনগণের একটা মানবাধিকার প্রতিষ্ঠা করতে গেলে নতুন রাষ্ট্র দরকার, নতুন সংবিধান দরকার। এবং জুলাইয়ে অভ্যুত্থান হয়েছে যার কোনো রাজনৈতিক লক্ষ্য ছিল না, এটা সরকারি চাকুরির কোটার মধ্যে ছিল। এটা এই বাস্তব কথাগুলো, সত্য কথাগুলো বলতে হবে। এখন আপনি অলঙ্করণ করতে পারেন এটা বিপ্লব ছিল, বিপ্লব কি বুঝতে হবে তো, বিপ্লব অন্য জিনিস। বিপ্লব হচ্ছে একটা শ্রেণী আর একটা শ্রেণীকে বল প্রয়োগ করে ক্ষমতার উৎখাত করে দেবে এবং নতুন রাষ্ট্র তৈরি হবে, নতুন সংবিধান হবে। এখানে নতুন সংবিধান হয় না, নতুন রাষ্ট্র হয় না। ফলে এখানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছেন, তার সহযোগীদের আপ্যায়ন করে রাখা হয়েছে কয়েকশো, এবং তারপর তারা কিভাবে বাইরে গেলেন আমরা কিছুই জানি। তো ফলে এই একটা পরিস্থিতির মধ্যে আমরা চলছি। আজকে এখানে মানবাধিকার সংগঠন অধিকারের এই আয়োজনে গুম হওয়া পরিবারের কয়েকজনের এই কথা আমরা গত 15 বছর ধরে এই পরিবারগুলোর দুঃখ বেদনা আমরা শুনেছি, কষ্টকর জীবন আমরা শুনেছি, যেটা ভুক্তভোগী যে হয়নি সে কিন্তু বুঝতে পারবে না। আমরা শুনেছি, অনেক সময় কেঁদেছি, আমাদের হৃদয় মানে কান্না করছে এটা, কিন্তু পরিবর্তন কোথায়? তো
তো এটা আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অনেকগুলো কাজ করেছেন, গুম কমিশন করেছেন, বিডিআর কিলিং এর তারা একটা ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে একটা তদন্ত হয়েছে, আরো অনেকগুলো কাজ হয়েছে যেগুলো করা যায়। আর যে জিনিসটা হচ্ছে যে এটা তো কোনো রাজনৈতিক সরকার না, সুতরাং তার একটা সীমাবদ্ধতা আমরা বুঝতে পারি। ফলে আমরা মনে করি যে এখানে একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে, যদিও এই গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের প্রকৃত গণতান্ত্রিক সরকার, রাষ্ট্র, সংবিধান হবে এটা আমরা মনে করি না, কিন্তু আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বিশেষ করে ভারত রাষ্ট্র সরকার তারা ষড়যন্ত্র করছে, ফ্যাসিবাদকে, পতিত ফ্যাসিবাদকে সেখানে মদত দেওয়া হচ্ছে, বাংলাদেশকে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা হচ্ছে। তো সেই দিক দিয়ে আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে যুক্ত, এখানে তরুণরা আছেন, প্রবীণরা আছেন, মানবাধিকার কর্মীরা আছেন, আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই করছি, দুনিয়ার দিকে তাকিয়েই আমাদের এই লড়াইটা করতে হবে। শুধু বাংলাদেশে শান্তি হবে আর দুনিয়ায় শান্তি নেই অথচ বাংলাদেশে শান্তি হবে, এটা পাওয়া যাবে না। এখানে পুতুল নাচের বহু ঘটনা রয়েছে, বহু কলকাঠি এখানে নাড়ানো হয়। এই কলকাঠি নিয়ে নাড়ানো অলরেডি আমাদের বন্দরকে কেন্দ্র করে হয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই সরকারকে যে বন্দর যে দেয়া হচ্ছে 30 বছর মেয়াদী চুক্তি, শর্ত কি এটা আমরা জানতে চাই। আমরা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে সবকিছু হোক, উন্নয়ন হোক। উন্নয়নের নামে তো শেখ হাসিনা বিদ্যুৎ খাতকে দিয়ে দিস আদানির কাছে। উন্নয়নের নামে তো রূপপুরে একটা ভয়ঙ্কর জিনিস তৈরি করে রাখা হয়েছে। সুতরাং আমরা ট্রান্সপারেন্ট, যেটা আমরা জনগণ জানতে চাই, নন ডিসক্লোজার ফ্যাক্ট না, যে এটা কি কারণ হচ্ছে, তাহলে আমার ক্ষমতাটা কি। আমাদের যতই বলা হোক ভারতের সাথে যে সব চুক্তি হয়েছে হাসিনার বলে, এইসব চুক্তি কোনো প্রকাশ হয় নাই। আমেরিকার সাথে চুক্তি হয়েছে, এমওইউ হয়েছে, কিন্তু আমরা জানি না। ফলে মানবাধিকারের দিকটা সামগ্রিক দিক দিয়েই আমাদের দেখতে হবে এবং এই লড়াই চলবে প্রজন্ম থেকে প্রজন্ম, যতদিন দুনিয়ায় শান্তি না আসবে, সমগ্র দুনিয়ায়। কাশ্মীরে শান্তি আসবে না, বাংলাদেশের শান্তি আসবে। গাজায় শান্তি আসবে না, আমি বাংলাদেশের শান্তি আসবে। আমি অন্তত মনে করি না এটা আমাদের এই রাজনৈতিক বয়সে, এই জীবনে, যেহেতু আমরা 71 মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বড় হয়েছি, তো আমাদের তাই আমরা পরিষ্কার মনে করি যে তরুণদের আগামী দিনে আরো সচেতন ভাবে, সংগঠিত ভাবে লড়াই করতে হবে। এইসব জেএনজি দিয়ে না, পরিষ্কার জনগণের কল্যাণের দিকে, জনগণই হচ্ছেন মূল নেতা, সুতরাং সেই দিকে আমাদের নজর রাখতে হবে। তো অধিকারকে প্রতি বছর শুধু মানবাধিকার দিবস নয়, অধিকার অতীতে অনেক সংগ্রামগুলো করেছে এবং সামনেও তাকে আরো সংগ্রাম করতে হবে। যে 40 জন বিচারবহিতভাবে হত্যার শিকার হয়েছেন এই সরকার, আমার মনে হয় এটা জোরে সোরে তোলা দরকার। এবং আগামী দিনে নির্বাচিত সরকার হলে আরো কত হত্যা হবে আর গুম হবে, এটা তো এখন চিন্তার বিষয়। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জটিভি.প্রেস সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। চেঞ্জটিভি.প্রেস, এক ফোঁটা হলুদ নেই। একটি জনপ্রিয় গণমাধ্যম। আমরা দেখেছি যে 5ই আগস্টের আগেও তারা এই ফেসিবাদ বিরোধী, ওই সময়েও ফেসিবাদ বিরোধী ভূমিকা পালন করেছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে। অনেক সাক্ষাৎকারটা প্রকাশ করেছে এবং অনেক প্রতিবেদন প্রকাশ করেছে। 5ই আগস্টের পরে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে চেঞ্জ টিভি আরও গঠনমূলক ভূমিকা পালন করুক, জনগণের মুখপাত্র হোক এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সহযোগী হোক, এই প্রত্যাশা রাখি। চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ। চেঞ্জটিভি.প্রেস, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম।
এবং একটা চেঞ্জ, এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ, এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে, এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা Online. ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।